আজকের গল্পটা এমন একটা কিংবদন্তি বাইক ব্র্যান্ডকে নিয়ে যেটা প্রায় শেষই হয়ে গিয়েছিল। কিন্তু জানেন তো, ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে এসে আবার গর্জন করে বিশ্বজয় করেছে। পুরনো রয়্যাল এনফিল্ড বুলেট নিয়ে মানুষের ফিলিংসটা কেমন ছিল জানেন? এক কথায় বলতে গেলে লাভ হেইট রিলেশনশিপ। এই যে স্ক্রিনে এক মালিকের মন্তব্যটা দেখছেন, এটাই একদম পারফেক্ট এক্সপ্লেনেশন। মানে একদিকে এটা একটা আইকন, সবাই ভালোবাসে, আবার অন্যদিকে এর হতাশাজনক পারফরম্যান্সের জন্য মানুষ বিরক্তও হতো। তো এই ব্র্যান্ডটা পতনের মুখে কেন চলে গিয়েছিল সেটা বুঝতে হলে চলুন একটু পিছন ফিরে তাকাই। দেখি কিভাবে এই লেজেন্ডের জন্ম হয়েছিল। বুলেটের জার্নিটা কিন্তু বেশ লম্বা। দেখুন, ১৯০১ সালে ব্রিটেনে এর শুরু। তারপর ১৯১৪তে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ আর্মির জন্য বাইক সাপ্লাই করা শুরু করে। আর আসল আইকন বুলেট মডেলটা আসে ১৯৩২-এ। ভারতের সাথে সম্পর্কটা শুরু হয় ১৯৫২ সালে, যখন ইন্ডিয়ান আর্মি প্রথম ৫০০টা বুলেটের অর্ডার দেয়। চাহিদা এতই বাড়ছিল যে ১৯৫৫ সালে চেন্নাইতেই ফ্যাক্টরি বসে গেল। আর ১৯৭০-এ যখন ব্রিটেনের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তখন থেকে রয়্যাল এনফিল্ড পুরোপুরি একটা ভারতীয় ব্র্যান্ড হয়ে ওঠে। বুঝতেই পারছেন, এই রিটিয়ার্সটা বাইকটার মতোই বেশ রাফ অ্যান্ড টাফ। ভারতে এসে বুলেট কিন্তু শুধু একটা বাইক থাকল না, এটা হয়ে গেল একটা স্টেটাস সিম্বল। লোকে একে বলতো রাজা গাড়ি, মানে রাজার বাহন। ভাবুন একবার, একদিকে আর্মির অফিসাররা চালাচ্ছেন, অন্যদিকে সাধারণ দুধওয়ালাও এই বাইকে করেই যাচ্ছেন। এভাবেই বুলেট হয়ে উঠেছিল ভারতের সংস্কৃতির একটা অংশ, একদম মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছিল। সবই তো ঠিকঠাক চলছিল, কিন্তু ৯০-এর দশকে আসতে আসতে এই রাজার সিংহাসন কিন্তু টলতে শুরু করল। একটা বড় সংকট ঘনিয়ে আসছিল। হলোটা কি? আসলে বাজারে তখন চলে এসেছে জাপানি টেকনোলজির নতুন সব বাইক। সেগুলো সস্তা, তেলও কম খায়, আর দেখতেও মডার্ন। এদের সামনে রয়্যাল এনফিল্ডের সেই পুরনো দিনের চার্ম কেমন যেন একটা বোঝা মনে হতে লাগল, আউটডেটেড লাগছিল। আর সবচেয়ে বড় সমস্যাটা ছিল এর হার্ট, মানে এর ইঞ্জিন। ১৯৫০-এর দশকের ডিজাইনের সেই কাস্ট আয়রন ইঞ্জিনটা ছিল একটা অভিশাপের মতো। সবসময় তেল লিক করত, ঘন ঘন মেকারের কাছে দৌড়াতে হতো, আর খরচাও ছিল অনেক। আরও মজার ব্যাপার হলো, ইঞ্জিন যে পাওয়ার তৈরি করত তার প্রায় ৩৩% চাকা পর্যন্ত পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যেত। কুলিং সিস্টেমও ছিল ভয়াবহ, মিনিটে মাত্র ১ লিটার তেল সার্কুলেট হতো। মানে যখন তখন রাস্তায় বন্ধ হয়ে যাওয়াটা ছিল একটা কমন ব্যাপার। আর স্পিড ৮০ কিলোমিটারের বেশি তুললে মনে হতো বাইকটা আর কন্ট্রোলেই নেই। এর ফল যা হওয়ার তাই হলো, বিক্রি একদম নেমে গেল। ভাবা যায়, ২০০০ সালে পুরো বছরে মাত্র ২০০০ বাইক বিক্রি হয়েছিল। কোম্পানি তার যা প্রোডাকশন ক্যাপাসিটি ছিল তার মাত্র ৩০% ব্যবহার করতে পারছিল। কোম্পানি তখন লসে ডুবে যাচ্ছে। এর পেরেন্ট কোম্পানি আইশার মোটরসের বোর্ড অফ ডিরেক্টরস তো প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যে রয়্যাল এনফিল্ডকে এবার বন্ধ করে দেয়া হবে। ঠিক তখনই এন্ট্রি হয় এক স্বপ্নদ্রষ্টার, সিদ্ধার্থলাল, বয়স মাত্র ২৬। তিনি নিজে ছিলেন একজন ডাই হার্ড বুলেট ফ্যান। তিনি বোর্ডকে গিয়ে বললেন, আমাকে শুধু ২ বছর সময় দিন। তিনি বলেছিলেন ব্যবসাটা এতটাই খারাপ চলছিল যে এর চেয়ে খারাপ আর কিচ্ছু হতে পারত না। তাই বোর্ড তাকে একটা চান্স দিতে রাজি হয়ে গেল। সিদ্ধার্থ লালের স্ট্র্যাটেজিটা ছিল একদম সোজাসাপটা, কিন্তু মারাত্মক এফেক্টিভ। প্রথমত, নির্মম ফোকাস। আইশার গ্রুপে তখন ১৫টা ব্যবসা ছিল, তিনি ১৩টাই বন্ধ করে দিলেন। দ্বিতীয়ত, অল ইন, যা রিসোর্স ছিল সব ঢেলে দিলেন শুধু ২টো ডিভিশনে, একটা হলো ট্রাক আর অন্যটা রয়্যাল এনফিল্ড। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করলেন, প্রোডাক্টের যে মূল সমস্যা, মানে এর নির্ভরযোগ্যতা, সেটাকে ঠিক করার জন্য উঠে পড়ে লাগল। আর প্রোডাক্টের সবচেয়ে বড় সমস্যাটা কি ছিল? ওই ইঞ্জিন। তো সমাধান একটাই, ইঞ্জিনটাকেই বদলে ফেলতে হবে। কিন্তু এটা ছিল একটা অসম্ভব বিতর্কিত সিদ্ধান্ত। বিতর্কটা কেন? কারণ পুরনো কাস্ট আয়রন ইঞ্জিনের একটা সিগনেচার থার্ড বা ঢুকঢুক সাউন্ড ছিল, ওটাই ছিল বুলেটের পরিচয়। কিন্তু সমস্যা হলো, ওটা যেমন লেজেন্ডারি সাউন্ড দিত তেমনই আনরিলায়েবল ছিল। অন্যদিকে যে নতুন ইউসি ইঞ্জিন আনা হলো সেটা অনেক বেশি নির্ভরযোগ্য, মেইনটেন্যান্স কম, তেলও বাঁচায়,
কিন্তু এর থার্ড সাউন্ডটা পুরনোটার মতো জোরালো ছিল না, তো কোম্পানিকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলো। তারা আইকনিক সাউন্ডের সাথে কিছুটা কম্প্রোমাইজ করে মডার্ন রিলায়েবিলিটিকে বেছে নিল। এই নতুন ইউসি ইঞ্জিনটা ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে একটা বিশাল লাভ ছিল। পার্থক্যটা দেখুন, পুরনো ইঞ্জিনে যেখানে মিনিটে মাত্র 1 লিটার তেল সার্কুলেট হতো, নতুনটায় হতো 9.5 লিটার। পাওয়ার লস 33% থেকে কমে 20%-এ চলে আসলো। আগে যেখানে ঘন ঘন ট্যাপেট অ্যাডজাস্ট করতে হতো, এখন সেটা 18,000 কিলোমিটারে একবার করলেই চলে। আর ওয়ারেন্টি 10,000 কিলোমিটার থেকে সোজা 40,000 কিলোমিটার। মানে এক কথায় বাইকটা টেকনোলজিক্যালি কয়েক দশক এগিয়ে গেল। তো হাতে এখন একটা নির্ভরযোগ্য আধুনিক বাইক। এবার রয়্যাল এনফিল্ড প্রস্তুত হল বাজারটা আবার দখল করার জন্য। রাজার প্রত্যাবর্তন শুরু হলো। তারা শুধু একটা মোটরসাইকেল বিক্রি করছিল না, তারা বিক্রি করতে শুরু করলো একটা লাইফস্টাইল, অ্যাডভেঞ্চার, স্বাধীনতা, একটা কমিউনিটির অংশ হওয়ার অনুভূতি। রাইডার ম্যানিয়ার মতো ইভেন্ট আয়োজন করে তারা একটা কাল্ট ফলোয়িং তৈরি করলো, যেখানে রাইডাররা একসাথে মিলে সেলিব্রেট করে। আর এই স্ট্র্যাটেজিটা দারুণভাবে কাজে দিল। রেজাল্টটা দেখুন, মিড সাইজ সেগমেন্ট মানে 250 থেকে 750 সিসি ক্যাটাগরিতে রয়্যাল এনফিল্ডের মার্কেট শেয়ার দাঁড়ালো 95%। মানে এই ক্যাটাগরিতে কার্যত তাদের কোনো প্রতিযোগীই লইল না। আর বিক্রির গ্রোথটা তো অবিশ্বাস্য। মনে আছে 2000 সালে বিক্রি হয়েছিল মাত্র 2000 ইউনিট, আর এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে বছরে 1 মিলিয়নেরও বেশি। মানে যে কোম্পানিটা প্রায় বন্ধ হতে বসেছিল, সেটাই এখন মার্কেটের রাজা। এই যে টার্ন অ্যারাউন্ড, এটা রয়্যাল এনফিল্ডকে এক সুপার প্রফিটেবল আর আকাঙ্ক্ষিত ব্র্যান্ডে পরিণত করেছে। একজন বিশ্লেষক তো বলেছেন, 2 চাকার দুনিয়ায় অনেকটা অ্যাপেলের মতো, একটা নির্দিষ্ট নিশে এক প্রভাবশালী খেলোয়াড়। মানে তাদের একটা ডেডিকেটেড ফ্যান বেস আছে, যারা আর অন্য কোনো ব্র্যান্ডের দিকে তাকাই না। তো পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? টিকে থাকার জন্য রয়্যাল এনফিল্ডকে তার সবচেয়ে আইকনিক জিনিসগুলোর একটায় ছাড় দিতে হয়েছিল, তার ইঞ্জিনের হার্টবিট, সেই দুগদুগ শব্দ। এটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবায়, তাই না? একটা কিংবদন্তিকে বাঁচিয়ে রাখার জন্য কখনো কখনো তার অতীতের একটা অংশকে বিসর্জন দিতে হয়। হয়তো এটাই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা।